সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের অতিথি আমাদের সবার প্রিয় সাংবাদিক এবং গৌতম লাহিড়ী। গৌতম দা, আপনার অনুষ্ঠানে স্বাগতম এবং ঈদ মোবারক। আপনার যে ঈদ মুবারক সকলকে। গৌতম দা, আপনি ভারতের সাংবাদিক হিসেবে বাংলাদেশের অনেক মানুষের খুব প্রিয় এবং আপনার কাছে সবাই জানতে চায় অনেক কথা। যেমন মনে করেন, গত 3 দিন ধরে বাংলাদেশে ঈদের একটা উৎসব চলছে। এই সময়ে দিল্লিতে শেখ হাসিনার ঈদ সম্পর্কে কিছু আপনি কি কোনো তথ্য জানেন? না, সম্পূর্ণ তথ্য জানি না তিনি কিভাবে ঈদ উদযাপন করেছেন। নিশ্চিতভাবে আ অনেকটাই হয়তো মানে সংযতভাবেই করেছেন বলেই আমি শুনেছি। সেরকম কোনো আমি সত্যি চেষ্টাও করিনি জানার। কারণ ঈদ উৎসব পালন করছেন শেখ হাসিনা নিজেই বলেছেন যে, "ধর্ম যার, যার উৎসব সবার।" তো উৎসব বাকিরা সবাই উৎসব পালন করেছেন। সেই সময় শেখ হাসিনা কিভাবে পালন করেছেন আমি এ ব্যাপারে সত্যি জানি না। কোন কথা বিভিন্ন বলতে পারব না। বিভিন্ন ঈদে ভারতে যাবার পরে ঈদে তার বোন আসছেন ঈদ করার জন্য। এবার কি এটা শোনা গিয়েছে এরকম কিছু? বুঝলাম না। শেখ হাসিনার বোন শেখ রেহানা এর আগে হ্যাঁ। ঈদ করতে ভারতে আসছেন বোনের সঙ্গে। এবার কি শোনা গিয়েছে তেমন কিছু? তখন এর আগের বার উনি ছিলেন, তারপরে উনি চলে গিয়েছিলেন। তো এখন যেটা আমি জানি যে গতবার যেরকম আ বা ওনার পুত্র সজীব ওয়াজেদ জয় এসেছিলেন। আর কিন্তু এখন তো আমি জানি যে তার মেয়ে প্রতুলও মালয়েশিয়ায় থাকেন। ফলে তিনি এসেছিল কিনা আমি এ ব্যাপারে কোনো সঠিক আসলে আমি কোনো খবর নেওয়ার চেষ্টা করিনি। ঈদের ব্যাপারে কিভাবে পালিত হচ্ছে না হচ্ছে। এখন এই সময় উনি কোনো কথা বলছেন না। কারণ একটু অপেক্ষা করতে চাইছেন। সকলে ঈদ উৎসবটা পালিত হয়ে যাক। তারপরে তারেক রহমান সরকার কিভাবে ভবিষ্যতে তাদের আভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে কি ধরনের সিদ্ধান্ত নেয় সেটা একটু দেখার অপেক্ষা করছি। সেজন্য আমার যতদূর মনে হয় তিনি এই সময়টায় কথাবার্তা একটু এড়িয়ে চলছেন আরকি। বিএনপির মহাসচিব কিন্তু ঈদের আগে বেশ ঘটা করিয়ে বলেছেন যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন না তারা। এই বিষয়টা নিয়ে ভারতীয় মিডিয়ায় কিভাবে এসেছে বিষয়টা? ভারতীয় মিডিয়াতে আমি কোথাও পড়িনি। সব কথা বাংলাদেশে ছাপা হয় না, ভারতে ছাপা হয় না। এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব যেটা পেয়েছে ভারতের গণমাধ্যমে সেটা হচ্ছে আ প্রধানমন্ত্রী মোদি আ তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়ে যে চিঠিটা দিয়েছিলেন, সেই চিঠিটার একটা প্রত্যুত্তর তারেক রহমান দিয়েছেন। তিনি কার্যত আমন্ত্রণ গ্রহণ করেছেন তাতে এবং সেই চিঠিতে তিনি নরেন্দ্র মোদির প্রতি এবং কৃতজ্ঞতাও জানিয়েছেন এবং একই সঙ্গে তিনি ভারত বাংলাদেশের সম্পর্ক পুনরায় পুনঃস্থাপিত হবে সে ব্যাপারে উদ্যোগ নেবেন। আ সে বিষয়েও তিনি ভারত সরকারের সঙ্গে সহযোগিতা করে চলবেন সে কথা বলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আ ঈদের শুভেচ্ছা বার্তাতেও তিনি একই ধরনের সম্পর্ক পুনরুজ্জীবনের কথা বলেছেন। এবং যেটা এখন মোটামুটি প্রায় জানা গিয়েছে যে হয়তো আগামী ৮ই এপ্রিল আ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারতে আসছেন। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে তার একটা দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা আছে। কারণ সেখান থেকে এরা যাবেন হচ্ছে এবারে মরিশাসে ওই ইন্ডিয়ান ওশান রিম অর্গানাইজেশন এর যে বৈঠকটা মিনিস্টেরিয়াল পর্যায়ের বৈঠক, সেটা মরিশাসে হবে। সেই মরিশাসে বৈঠকে যাওয়ার আগে তিনি ভারত হয়ে যাবেন এবং ভারতে এলে তখন ভারতে তার ফরমালি একটা কথাবার্তা হবে। এখন পর্যন্ত এই এবং এর মধ্যে তো কতগুলো যেটা বাংলাদেশের নিযুক্ত হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ অনেকদিন পর আ তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং একই সঙ্গে তিনি বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বাংলাদেশে এই সময় গণমাধ্যমগুলো বন্ধ ছিল বলে হয়তো খবরাখবর সঠিকভাবে সবকিছু প্রকাশিত হয়নি। ভারতে এগুলো কিছু প্রকাশিত হয়েছে এবং বাণিজ্য মন্ত্রীর সঙ্গে দেখা করার অর্থ হচ্ছে যে বাণিজ্য সম্পর্ক পুনরায় স্বাভাবিক করার একটা উদ্যোগ। ভারত-বাংলাদেশ সম্পর্কের উপরই এখন এই মুহূর্তে ভারত-বাংলাদেশ উভয় সরকার সেদিকেই নজর দিচ্ছেন, সেটা আছেন।
কিন্তু আওয়ামী লীগের প্রসঙ্গটা এর অর্থ অনেকে কেউ ইন্টারপ্রেট করে দেন দেখেছি বাংলাদেশের গণমাধ্যমে যে ভারত কি আওয়ামী লীগকে ভুলে গেছে? ভুলে যাওয়ার প্রশ্ন নয়। যেটা বাস্তব অবস্থা সেটার ভিত্তিতে তো কাজ করতে হবে। বাস্তব অবস্থা হচ্ছে যে এই মুহূর্তে আওয়ামী লীগ সরকার নেই, বিএনপি সরকার। তাদের সঙ্গেই ভারতকে কার্যত কাজ করতে হবে। সেটা পছন্দ অপছন্দকে বাইরে রেখেই। এখনো পর্যন্ত এমন কোন ঘটনা তারেক রহমান সরকার মানে ভারতের কাছে আ বিব্রত হওয়ার মতো ঘটনা এর মধ্যে ঘটেনি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা যেটা বাংলাদেশে ব্যাপক এই মুহূর্তে খুব প্রশংসিত হচ্ছে, প্রচারিত হচ্ছে সেটা হচ্ছে এই ১ মাস তারেক রহমানের ১ মাসে সীমান্তে একটাও হত্যা হয়নি। এবং এই সংখ্যাটা তারা সরকারিভাবে তারেক রহমান সরকার বলেছেন আরকি। ফলে সেটা নিয়ে একটা ২ দেশের সীমান্তরক্ষা বাহিনীর মধ্যেও যে একটা সুসম্পর্ক গড়ে উঠছে এবং সেখানে সীমান্তে যে বোঝাপড়াটা বাড়ছে। ফলে এই ধরনের অবস্থায় এখন এমন কোনো ঘটনা যাতে না ঘটে তাতে একটা নেতিবাচক প্রভাব পড়ে দ্বিপাক্ষিক সম্পর্কে। আওয়ামী লীগকে তো শেষ পর্যন্ত এটা তো আমার মত এবং আমি মনে করি এটা ভারত সরকারও চাইবে যে যেকোনোভাবে এই আলাপ আলোচনার মাধ্যমে একটা আওয়ামী লীগকে সেখানে যে ফেরানোর ব্যবস্থা এখানে যে যারা আছেন নেতা তাদের আবার ঘরে ফেরার ব্যবস্থা করা। রাজনীতি নাই বা করুন অন্তত ঘরে ফিরুন। আ নিষেধাজ্ঞা কিছুটা প্রত্যাহার করলে তখন হয়তো রাজনীতি করতে পারবেন। খুব তাড়াতাড়ি নিষেধাজ্ঞা প্রত্যাহারটা এই কারণে যেটা তুমি বললে তার ব্যাখ্যা আমি যেটা মনে করি, বাংলাদেশের তারেক রহমান সরকার চাইছে যে তাদের যে আ তোমাদের ওগুলো স্থানীয় সরকারের যে নির্বাচন, এই স্থানীয় সরকারের নির্বাচনটা হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা তুলতে চান না। তার কারণ যেটা আমি এখান থেকে যে বসে যেটুকু ফিডব্যাক পেয়েছি, এই কারণেই তুলতে চান না যে একদমই আ নিষেধাজ্ঞা উঠলে আওয়ামী লীগ সরাসরি সেই রাজনীতির নির্বাচনে অংশগ্রহণ করবে। কিন্তু যদিও আমি জানি যে সেই বোধহয় তো এই নির্বাচনগুলো দলীয় প্রতীকে হয় না। তো এখন দলীয় প্রতীকে না হলে স্বতন্ত্রভাবে অনেকেই করতে পারে কিন্তু আওয়ামী লীগের নামে নয়। আমার মনে হয় সেই সময় পর্যন্ত উম সময়টা আরো অনেক কয়েক মাস। আ ফলে ততদিন পর্যন্ত হয়তো নিষেধাজ্ঞাটা এই কারণেই হয়তো উম আ বিএনপির নেতা বলেছেন যে এখনই না আমরা রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করছি না। কারণ ওই নির্বাচনটার কথা মাথায় রেখে। আপনি বলো। একটা প্রসঙ্গ উল্লেখ করলেন যে সীমান্তে যে ১ মাস ধরে কোনো ঘটনা ঘটে নাই। এটা কি এটা ইঙ্গিত করে সীমান্ত হত্যার সাথে আ রাজনৈতিক সম্পর্কও গুরুত্বপূর্ণ? না বিশেষ করে সীমান্ত হত্যাটা ইউনূস সরকারের আমলে প্রবল ঘটেছিল। তাতে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। বিষয় ঠিকই। কিন্তু সেটা হচ্ছে যে সেই সময় মানুষ বাধ্য হচ্ছিল পালাতে। মানুষ বাধ্য হচ্ছিল সীমান্ত পেরিয়ে ভারতে চলে আসতে। তাদের জীবন জীবিকা ইউনূস সরকার অসহায় করে তুলেছিল। নির্মম করে তুলেছিল। বহু ক্ষেত্রে বহু অত্যাচারের ঘটনা ঘটছিল, যেগুলো ইংরেজ সরকার কোনো গুরুত্বই দিচ্ছ আইন শৃঙ্খলার দিকে কোনো নজরই ছিল না। একটা মব কালচার বলে, যার নামই হয়ে গিয়েছিল পরবর্তীকালে দুর্ভাগ্যের একজন একজন শান্তি পুরস্কার জয়ী একজন অধ্যাপককে মব ইউনুস বলে ডাকা হচ্ছিল পাবলিকলি। এটা কতটা সরকার পক্ষে সম্মানের কথা আমি তো জানি না। ভবিষ্যতে তিনি নিশ্চয়ই আত্মবিশ্লেষণ করে দেখবেন যে তিনি এই সময় কি করেছেন। কিন্তু সেইটা একটা বড় কারণ ছিল সীমান্তে অঘটন ঘটার। কারণ হচ্ছে তখন সেই সময় একটা অবিশ্বাস, অনাস্থা ২ দেশের মধ্যেই ছিল প্রবল। সেই কারণে হয়তো সীমান্ত হত্যা হয়েছে। এখানে ভারতীয়রাও মারা গেছে। শুধুমাত্র বাংলাদেশীয়রা না। সেই অবস্থাটা একটা নির্বাচিত সরকার আসার পর অনেকটা স্থিতিশীল হয়েছে এবং এটা একটা গুরুত্বপূর্ণ দিক যেটা বাংলাদেশের আ বিএনপি সরকার তারা গর্বের সঙ্গে বলছেন যে একটাও সীমান্ত ঘটনা ঘটেনি। তো এটা একটা নিশ্চয়ই কিন্তু যে ঘটনাটা ভারতের দিক থেকে ঘটেছে সেটা হচ্ছে যে ভারত ইতিমধ্যেই সেই একজন রাজনৈতিক নেতা হাদির হত্যাকারী ২ জনকে বলে সন্দেহে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করে গতকালই তাদের আ বিচার বিভাগীয় জেল হাজতে নেওয়া হয়েছে এবং তাদেরকে যারা পার করিয়ে দিয়েছিল ভারতে তাকেও গ্রেপ্তার করেছে।
এবং একই সঙ্গে সে এই মুহূর্তে ভারতের যে সর্বোচ্চ জাতীয় তদন্তকারী সংস্থা, তারা তদন্ত করছেন এবং ইতিমধ্যে কলকাতার সাংবাদিকরা যারা ওইখানে উপস্থিত ছিল, তারা কেউ কেউ সেই ধৃত ব্যক্তির সঙ্গে কথা বলারও চেষ্টা করেছে, কথাও বলেছে, প্রশ্নও করেছে। সে বলেছে যে সে হত্যার সময় ছিল না এবং অসমর্থিত সূত্রের খবর, আমার কাছে কোনো সমর্থিত নেই। আমি কলকাতার সাংবাদিকদের কাছ থেকে শুনছি, সে নাকি জামায়াত এদেরকে নাকি দায়ী করছে যে ওই হত্যাকাণ্ডের সঙ্গে। সেটা এখন দেখা যাক, পুলিশ অফিসিয়ালি কিছু বলে। সেজন্য আমি ওটাকে সাংবাদিকদের কথা বলেই বলছি। কিন্তু আমাদের পুলিশের না, সরকারি এটা আমরা ভিডিও, অনলাইনে ভিডিও পাওয়া যাচ্ছে। সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করছিলেন হ্যাঁ, এবং সে বলছিল এটার সঙ্গে আমরা জড়িত, আমি জড়িত না, এবং হচ্ছে এটা সে জামাতের প্রোডাক্ট, সে একটা জঙ্গি, জামাত এটা করতে পারে, সেটা বলছিল। আবার তাকে জিজ্ঞেস করা হচ্ছিল যে ফুটেজে আপনাকে দেখা গেছে, তো সে বলছিল আমি গুলি করি নাই। সে কথা, এটা অনলাইনে পাওয়া যাচ্ছিল যেটা। হাদি হত্যার এই এই লোকটার বিষয়ে বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত বলে আসছে, পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত তারা কনসুলার অ্যাক্সেস পায় নাই। না, কনস্যুলার অ্যাক্সেস পাওয়ার নিয়ম হচ্ছে যে আ যেটা আমি জানলাম খোঁজ করে, সেটা হচ্ছে কনস্যুলার অ্যাক্সেস তখনই কারণ কনস্যুলার অ্যাক্সেস এর অর্থ কি? অর্থ হচ্ছে সে বাংলাদেশের নাগরিক কিনা সেটা বাংলাদেশের দূতাবাস তারা গিয়ে নিশ্চিত করবে। সেটা তখনই হবে আ যখন তদন্তটা সম্পূর্ণ হয়ে তাকে সাধারণভাবে বিচার শেষ না হওয়া পর্যন্ত তাকে জেল হাজতে রাখা হবে। কারণ কনস্যুলার অ্যাক্সেসটা দেওয়া হয় জেল হাজতে। কনস্যুলার অ্যাক্সেসটা থানায় দেওয়া হয় না। তো জেল হাজতে সে গেছে ঠিকই। তাকে পাঠানো হয়েছে আগামী ২রা এপ্রিল আবার পুনরায় তাকে কোর্টে তোলা হবে। আ তারপরে হয়তো কনস্যুলার অ্যাক্সেস হতে পারে। কিন্তু এখন হবে না এই কারণেই যে এখন ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি একটা বৃহত্তর কোনো ষড়যন্ত্রের আভাস তারা পাচ্ছে। সেই হিসাবে তারা এদের দুজনকে ধরে জানতে চায় যে এরা যদি গুলি করে থাকে এবং গুলি করা যদি এদের পেশা হয়ে থাকে, তাহলে এরা কি জুলাই আগস্টেও গুলি করেছিল কিছু? সেই তথ্যগুলো জানা এদের থেকে জানা জরুরি। ফলে এই মুহূর্তে সেইজন্য সেই তথ্যগুলো না জানা পর্যন্ত কারণ এরা নিজেরা কেউ দাবিও করেছে যে তারা প্রফেশনাল শুটার। তারা গুলি করে থাকে। তো এই গুলিটা জুলাই আগস্টে করেছিল কিনা সেই তথ্যগুলো তাদের থেকে জানা যাবে বা কে তাদের নির্দেশ দিয়েছিল গুলি করতে। যদি গুলি করে থাকেও অন্যত্র, এইটাতে হাদির ক্ষেত্রে না হলেও। আ সেগুলো ফলে অনেক কিছু ভবিষ্যতে অনেক তথ্য প্রকাশ হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। সেই কারণে কনস্যুলার অ্যাক্সেস দিতে একটু দেরি হতে পারে। একজন বাংলাদেশী, একজন সাধারণ নাগরিক যিনি স্ত্রীর চিকিৎসা উপলক্ষে ভারতে গিয়েছেন, তিনি সেখান থেকে আমাকে জানাচ্ছিলেন ভারতে এখন পর্যন্ত মনোভাব হচ্ছে, তাকে সবাই জিজ্ঞেস করছিল যে ওখানে ধরে ধরে নাকি হিন্দু মারে, জিজ্ঞেস করছিল একজন। আরেকটা ব্যাপার ওনার মনে হয়েছে, যার সঙ্গে আলাপ করেছেন, শেখ হাসিনা ভারতীয়দের কাছে এত জনপ্রিয় যে ভারত সরকার চাইলেই কিন্তু তাকে কখনো বাংলাদেশে ফেরত পাঠাতে পারবে না। ভারতে তিনি এতটাই ভারতের সাধারণ মানুষের কাছে মাঝে শেখ হাসিনার তিনি জনপ্রিয়তা এতটাই জনপ্রিয়, আ আ ভারত সরকার চাইলেই কোনোদিন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হ্যাঁ, এই পারবে না। বিষয়ে তো আমি অনেক জায়গাতেই বলে থাকি এবং ভারতের ৮০ ভাগ মানুষ তারা আওয়ামী লীগকে পছন্দ করে, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে এবং বঙ্গবন্ধুর জন্মদিন তো ঘটা করে দিল্লিতে পালিত হয়। আমাদের জাতীয় প্রেস ক্লাবে পালিত হয়েছে। তো কারণ সেখানে একমাত্র বঙ্গবন্ধুর দীর্ঘ একটি প্রতিকৃতি আছে। আমরা সযত্নে রেখেছি সেটা। কেউ দাবি করলেও সেই প্রতিকৃতি ওখান থেকে সরানো হবে না। সবসময় ওটা থাকবে চিরস্থায়ী। এটা ২য় আমরা ৩২ নম্বর বলে থাকি। কারণ সিঁড়িতে আমরা ছবিটা রেখেছি। যারা এসছিলেন সম্প্রতি আওয়ামী লীগ নেতারা তারা সেই সিঁড়িতে দাঁড়িয়ে তারা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে ছবি তুলে তারা গেছেন এবং যারাই আসে বাংলাদেশের তারা সকলেই ওখানে আসেন। আমি বলছি সেটা সব রকম সব দলেরই সব পক্ষের লোকেরা আমি জামায়াত শিবিরের কথা বলছি না। কিন্তু যারা আওয়ামী লীগ নন, এমন অনেক মানুষও আসেন আরকি যারা রাজনৈতিক যারা আসতে পারেন। তো তুমি যেটা বললে সেটা
এটা এই পারসেপশনটা ইউনূস আমলে ঘটেছে। দেখো আমাদের ভারতের পার্লামেন্টে একটা জবাবে বলা হয়েছে যে এই সময়ে ইউনূস আমলে ৩১০০ হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা ঘটেছে। ৩,১০০। তো এই ঘটনাটা ১ম এ তো ইউনূস সরকার যেগুলো অস্বীকার করত না, যেগুলো বাড়িয়ে বলা হচ্ছে। ভারতের পার্লামেন্টে তো বাড়িয়ে বলার কিছু থাকে না। সেখানে তো সঠিক তথ্যের ভিত্তিতে বলা হয়। ঘটনাগুলো তাদের লিপিবদ্ধ থাকে। বাংলাদেশের যে ভারতীয় হাই কমিশন আছে তারা তথ্য পাঠায়, তার ভিত্তিতে হয়ে থাকে। তো সেই ফলে একটা গোটা ভারতের পারসেপশন আছে। এটা ঘটনা যে হিন্দুদের প্রতি খুব অত্যাচার করা হয় বেশ। কিন্তু হিন্দুর সঙ্গে, সঙ্গে যে আওয়ামী লীগপন্থী যারা আছেন বা আওয়ামী লীগ সাধারণ কর্মী যারা মুসলিম ধর্মাবলম্বী তাদের উপরে অত্যাচার হয়। তো সেটার থেকে এখানে প্রচারটা বেশি হয় যে হিন্দুদের উপরে। হিন্দু যেহেতু হিন্দু ধর্মাবলম্বী মানুষের সংখ্যা ভারতে বেশি, সর্বাধিক। আর জনপ্রিয়তা তুলে দিতে পারবে কি পারবে না সেটা পরের কথা। তুলে দেওয়ার প্রশ্নটা তো হচ্ছে ওটা আইনি প্রশ্ন। ওটা আইন ভিত্তিক, আইনে বন্দি প্রত্যর্পণ চুক্তি যেটা ইউনূস সরকার এসেও সেই চুক্তিটা বাতিল করেননি। নতুন চুক্তি করার চেষ্টা করেননি। ফলে যে চুক্তিটা রয়ে গেছে শেখ হাসিনার সময় তৈরি করা সেই চুক্তিটার ভিত্তিতেই আ সমস্ত যাবতীয় সিদ্ধান্ত হবে। আর এটা ঘটনা যে ভারতের মানুষ ভারতের ব্যুরোক্রেসি বলো, ব্যুরোক্রেসিতেও কথা বলে দেখেছি, যখন বলেছি না তিনি আমাদের অত্যন্ত প্রিয় পাত্র এবং আমরা সেই সময় ভারতের সঙ্গে তার যে সম্পর্ক করার ক্ষেত্রে তিনি যে ভূমিকা পালন করেছিলেন, যেটাকে বাংলাদেশীরা প্রচার করে বা জামায়াতিরা প্রচার করে ভারতের প্রতি আত্মসমর্পণ। তারা কিন্তু এখন কোন প্রশ্ন আর করেন না যে চীনের হাতে তুলে দেওয়াটা আত্মসমর্পণ কিনা বা আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করাটা আত্মসমর্পণ কিনা, যেটা বাংলাদেশের পত্র-পত্রিকায় সমালোচনা হচ্ছে যে চুক্তি, তাই না? তো সেটা আত্মসমর্পণ নয়। সেটাতে ইউনূস আত্মসমর্পণ করে গেছেন। বাকি সবাই এখনো সবাই সেটা মেনে নিচ্ছে। মানতে বাধ্য। মানতে বাধ্য। না মানলে আমেরিকা আবার একটা রেজিম চেঞ্জ করে দেবে। তো আমেরিকার কথা শুনে থাকতেই হবে। কোন উপায় নেই। সেটা তো শেখ হাসিনা করেননি। শেখ হাসিনা আমেরিকার কথা শুনলে তাকে ক্ষমতা থেকে যেতেই হতো না। তিনি মহা আনন্দে রাজত্ব করে যেতে পারতেন। এই গণতন্ত্র ফণতন্ত্র না ওই আমেরিকা ভুলে যেত। যদি শেখ হাসিনা আমেরিকার সঙ্গে এই চুক্তিটা করে দিত। ওই কোথায় গণতান্ত্রিক মানবাধিকার লঙ্ঘন হচ্ছে যেগুলো এখন ঘটছে, সেগুলো নিয়ে আমেরিকা যেমন নীরব, কোন কথা বলে না। শেখ হাসিনা যদি মেনে নিতেন তাহলে তখনও নীরব থাকতো। আমেরিকা তার নিজের স্বার্থ দেখে, সোজা কথা। সেই স্বার্থটা দেশকে বাঁচিয়ে রেখেছিলেন শেখ হাসিনা। এই কারণেই তাকে সরানো জরুরি ছিল। সেই কথাটা ভারতীয়রা বিশ্বাস করে। দিল্লি প্রেস ক্লাবের যে কথাটা বললেন যে আওয়ামী লীগ নেতারাও সেখানে গিয়ে সেই প্রতিকৃতির পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন। সেই অনুষ্ঠানটা নিয়ে কিন্তু এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা জল্পনা কল্পনা এর আউটকামটা কি? এটা কি ফ্লপ করেছে কিনা? ফ্লপ করার কারণে কি এটার কৃতিত্ব নেয়া হচ্ছে না? এমন একটা আউট কথাবার্তা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে। আছে এবং সেটা হচ্ছে মানে আমি বলব যে সম্পূর্ণ তথ্য না জানার কারণে বা যে বা যারা তথ্যটা তো ১ম গেছে লন্ডনে, তাই না? আকাশপথে যেতে বহু তথ্য আকাশপথে পড়ে গেছে আরকি। শেষ পর্যন্ত গিয়ে যেটুকু পৌঁছেছে তার ভিত্তিতেই সংবাদ লেখা হয়েছে। ফলে সেটা তো সত্য সংবাদ নয়। আর ১ম কথা কেউ এটা কোনো আনুষ্ঠানিক ঘোষণা করে কোনো বৈঠক তো ছিল না। এটা ছিল একটা আ মানে কি বলা যায়? একটা সাংবাদিকদের সঙ্গে মিলিত হওয়ার একটা বৈঠক ছিল এবং সেটা সবটাই ছিল ইফতারের সময়ের পরে। কারণ এই মিটিংটাই হওয়ার ঠিকই ছিল রাত্রি ৮ টার পরে। কারণ যারা আসার কথা তারা আ ইফতার করে তবে তারা এসেছিলেন। প্রেস ক্লাবে কোনো ইফতার হয়ও না। আর কোনো ধর্মীয় অনুষ্ঠানই হয় না। ইফতার কেন? হিন্দুদেরও কোনো অনুষ্ঠান হয় না। তো এখন সেখানে সেইটা একটা ভ্রান্ত ধারণা ছিল। এখন ফ্লপ না সফল সেটা আমি তো কিছু বলতে পারব না। কারণ হচ্ছে তারা সেটা তাদের ব্যাখ্যা করার স্বাধীনতা আছে, তারা ব্যাখ্যা করুন। কিন্তু আমি জানি ১৪-১৫ জন ১ম সারির সাংবাদিক সেখানে ছিলেন। যেহেতু আমিও আমন্ত্রিত ছিলাম। আ তো ফলে আমি সেখানে দেখেছি কারা, কারা উপস্থিত ছিলেন। যাদের সকলের ছবি ওঠেনি, আম তারা তো চিনতে পারেননি অনেককে। ছবিতে যারাও আছেন। ছবিতে বিবিসির সাংবাদিক আছেন, ছবিতে টাইমস অফ ইন্ডিয়ার সাংবাদিক আছেন। কিন্তু তাদের কথা তো ছাপাও হলো না। চেনেন না বলে আরকি। সেটা তাদের
দুর্ভাগ্য তাদেরকে ব্রিফ করা হয়েছে এখান থেকে ইন্ডিয়া টুডে ছিল, কিন্তু ইন্ডিয়া টুডেকে আমন্ত্রণই জানানো হয় কারণ ইন্ডিয়া টুডে একটা টেলিভিশন চ্যানেল, এখানে মূলত প্রিন্টের লোকেরা ছিল, হিন্দুস্তান টাইমস, হিন্দু, এদের সঙ্গে কারোর সঙ্গে তারা কথা বললেই জানতে পারবে। হিন্দু, তারপরে ধরো টাইমস অফ ইন্ডিয়া বললাম, ইন্ডিয়ান এক্সপ্রেস, আনন্দবাজার পত্রিকা, একটা টেলিভিশন ছিল নেটওয়ার্ক 18-এ। সে কারণ হচ্ছে সে বাংলাদেশ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কভার, এখানে ডিপ্লোম্যাটিক এডিটররা ছিলেন সমস্ত, যেরকম বাংলাদেশে আছে না ডিক্যাব, সেই রকম আর কি। তারা ছিলেন উপস্থিত। অনুপস্থিতির মাধ্যমে অনুপস্থিত বলতে আমার মনে হচ্ছিল ২ জন জানিয়েছিল যে তারা আসতে পারবে না। তারা একজন বিদেশ সফরে গেছিল কাজাখস্তানে। আরেকজন সম্ভবত সে এই ইসরায়েল-ইরান যুদ্ধ কভার করতে গিয়েছিল। ফলে সেইজন্য সে আসতে পারেনি। ১৪ জন তো ছিল। আর ধরো প্রেস ক্লাবের সভাপতি, নির্বাচিত সভাপতি, তিনি ছিলেন সঙ্গীতা বড়ুয়া পিসারতি। সাধারণ সম্পাদক ছিলেন তিনি মোহাম্মদ আফজল ইমাম। এছাড়া প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার যারা ম্যানেজিং কমিটির সদস্য, তাদের অনেকে ছিলেন। সব মিলিয়ে সেটা সংখ্যাটা প্রায়, আমি বলছি সাংবাদিক হিসেবে ধরলে ১৪-১৫, প্রেস ক্লাবকে ধরে নিলে জনা ২০। মানে যে রুমটাতে হয়ে থাকে ওই রুমটাতে ২০ জনেরই জায়গা হয়। আর আওয়ামী লীগের নেতারা তো বেশি কেউ আসেননি, তারা ২ জন এসেছিল। একজন নানক সাহেবের ছবিতে দেখা গিয়েছে। আর ২য় জন তিনি নাম প্রকাশে অনিচ্ছুক। যেহেতু তার ছবি বেরোয়নি সেইজন্য আমি তার নাম বলছি না। তা নানক ভাইও চাননি যে তার নামটা কেউ তাদের মধ্যে থেকে হঠাৎ প্রেস ক্লাব অফ ইন্ডিয়ায় তুমি গেছো, আ দেখেছো দরজা খোলা, এখানে কোনো সিকিউরিটি চেক ফেক নেই। তবে এখানে অবারিত দ্বার। এখানে সবাই ঢুকে পড়তে পারে। আসলে ঢুকে পড়েছে, কেউ হয়তো এসেছে, কোনো গোয়েন্দা সূত্রে আসতে পারে বা অন্য কোনো যারা পছন্দ করেন না আওয়ামী লীগের এমন কেউ এসে পড়তে পারে। কিংবা আওয়ামী লীগের মধ্যেই হয়তো থাকতে পারে কেউ, যে তারা হয়তো অতিরিক্সয় মাত্রায় বা আওয়ামী লীগের অন্য কোনো গোষ্ঠীর যারা এদের পছন্দ করেন না, তাদেরকেও এসে ছবি তুলে বিভ্রান্ত করে ওই প্রচারটা যে হচ্ছে না, এটা হওয়ার একটা বড় কারণ আমাকে একজন মানে বাংলাদেশের এক বড় সাংবাদিক আমাকে ব্যাখ্যা করেছেন আরকি। তিনি বলেছেন, আমি বললাম, "এটা হচ্ছে কেন এরকম?" তো ১ম এ বললেন যে, "এটা হওয়ার একটা বড় কারণ কি জানেন? বড় কারণ হচ্ছে অনেকের ধারণা হয়েছে কিছুদিনের মধ্যেই শেখ হাসিনা গোটা পার্টিটাকে রিঅর্গানাইজ করবে। তো কে থাকবেন, কে বাদ যাবেন, অন্য কেউ যাতে ঢুকতে না পারে। এমন একটা ধারণা থেকে পরস্পরের বিরুদ্ধে এরকম একে অপরকে ফ্লপ দেখানোর একটা প্রতিযোগিতা শুরু হয়েছে।" এটা দুর্ভাগ্যজনক। এইটা বাংলাদেশের ইতিহাসে সবসময়ই আছে। এটা কিন্তু সব দলেই আছে। বিএনপিতেও আছে এবং তুমি যদি, আমি কয়েকদিন আগে একটা বই পড়ছি বাংলাদেশ কলকাতা থেকে প্রকাশিত হয়েছে, ধানমন্ডি ৩২ বলে। সেখানেও বঙ্গবন্ধুর বা বিখ্যাত এক সাংবাদিক তিনি লিখেছেন 'ব্লান্ডার্স অফ মুজিব' বলে একটা বই। সে বইতে লিখেছেন সেই সময় কি ধরনের কাণ্ড ঘটতো আওয়ামী লীগের নেতাদের মধ্যে পারস্পরিক। সেরকম একটা ঘটনা এখনো আছে, এটা থাকবে। এটা মানুষের, এটা হিউম্যান টেনডেন্সি, কিছু করার নেই। আ এ নেতা বি নেতাকে পছন্দ করবেন না। বি নেতা আবার সি কে পছন্দ করবেন না। সি আর ডি মিলে আবার এবির বিরুদ্ধে একত্রিত হবেন। এটা খুব স্বাভাবিক ঘটনা। সব রাজনৈতিক দলই হয়ে থাকে। এটার একটা বড় কারণ এই প্রচারটা, যেটাকে ফ্লপ দেখানো, মানে যারা ফ্লপ দেখাতে চাইছেন তাদের অন্য ধারণা আছে তারা বোধহয় বাদ পড়ে যাবেন রিঅর্গানাইজেশন থেকে। সেটা তো, সেই সিদ্ধান্ত তো নেবেন শেখ হাসিনা। আমি তো গৌতম রায়রই কোন সিদ্ধান্ত নেবেন। তো আপনি বলতে চাচ্ছেন এই আয়োজনের পিছনে শেখ হাসিনার একটা সম্মতি ছিল। অবশ্যই তারা তার একদিন আগে শেখ হাসিনার সঙ্গে দেখা করে তবে এসছে। সেটা বললেনও। এবং সেই দলে কি সাবেক কোন মন্ত্রী ছিলেন বাংলাদেশের? না, মন্ত্রী নয়, এটা পার্টির। মন্ত্রী কেউ ছিলেন না। কোন মন্ত্রী ছিলেন না। অনেকেই ছাপা হয়েছে হাসান মাহমুদ। হাসান মাহমুদকে বলাও হয়নি, আসেনওনি। তিনি আসবেন বলে আমাদেরকে জানানোও হয়নি। আমাদের জানানো হয়েছিল যে সিনিয়র আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সিনিয়র সদস্যরা, আমাদের ধারণা ছিল ২-৩ জন আসবেন। কিন্তু আ শেষ পর্যন্ত ২ জন এসেছিলেন। আর তাদের সঙ্গে যারা থাকেন সবসময় আ ব্যক্তিগত স্টাফের মতনই। তারা ছিল অনেকে। তারা বাইরে ছিল আরকি। মানে ওই মিটিং কক্ষে ছিল না।
আপনি এর আগে বলেছিলেন যে ওই ছবিটা তুলেছিল তাকে শনাক্ত করা হয়েছে। তার ব্যাপারে বিস্তারিত জানা গেছে? সেটা বলে আমরা যে আমাদের তো ওইখানে সিসিটিভি আছে। সিসিটিভিতে দেখা যায় সব, মানে সবই দেখা। একজনকে সন্দেহ করা হচ্ছিল যে সে তার খুব অস্বাভাবিক আচরণ। যে ছাত্রলীগেরই, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এবং তাকে ছবি তুলতে দেখাও গেছে। দেখা যায়নি যে তা নয়। আ এবং সে সেই, মানে আরো কেউ তুলে থাকতে পারে। কিন্তু সেও তুলেছে সেটা বোঝা গেল। কিন্তু সে সেই ছবি তুলেছে হয়তো এই কারণে যে নেতার ছবি, এই কারণে হয়তো তুলে থাকতে পারে। সেই ছবি মানে sabotage করার জন্য করেছিল কিনা বলা মুশকিল। সেটা এখন তারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ব্যাপারটা খতিয়ে দেখছেন। তো এর মধ্যে আমার সঙ্গে তাদের সঙ্গে আর কোনো কথা হয়নি বলে জানি না তারা কোনো ওইটার একটা ভিডিও ক্লিপিংস আরকি আমরা তাদেরকে প্রেস ক্লাবের কমিটির কাছে তারা বলেছেন, আবেদন করেছেন আমাদের একটু ভিডিও ক্লিপিংসটা দিন, সেটা দেখে আমরা একটু ভালো করে দেখব আরকি। তো সেটা তারা, আমরা বললাম তাদেরকে যে আমরা লক্ষ্য করছি একজনকে, এটা বলতে আপনারাই বলতে পারেন যে আপনাদের লোক কিনা। তো একজন জানালো হ্যাঁ, হ্যাঁ, এই ছাত্রলীগেরই লোক আরকি। তো সে, আমি নাম বলছি না তার, বেচারা কষ্টে পড়বে আরকি। কিন্তু পরদিন থেকে তাকে ফোনে যোগাযোগ করার চেষ্টা হয়েছে যে ফোনই তুলছে না। ফোন বন্ধ রয়েছে তার। তো এখন বাংলাদেশের আওয়ামী লীগের কোনো মহলে একটা হতাশা আছে এই মুহূর্তে। বিএনপি গভর্নমেন্টের সাথে যত সম্পর্ক ডেভেলপ করবে, তত তারা পিছিয়ে পড়বেন কিনা? আপনার কি ধারণা এই ব্যাপারে? আমি তো একটা টাইমলাইন দিলাম। টাইমলাইনটা হচ্ছে যে শেখ হাসিনা নিজেই তো ধৈর্য ধরে অপেক্ষা করছেন না? যে একটা সময় তার রণনীতি তৈরি করবেন তখন। ধৈর্য ধরে অপেক্ষা করছে জামায়াত ইসলামীও। আমার মনে হয় জামায়াত ইসলামীকে দেখে শিক্ষা নেওয়া উচিত আওয়ামী লীগের নেতা। তারা কিন্তু তলে তৈরি হচ্ছেন আরেকটা বিপ্লবের জন্য। ফলে তারা কিন্তু বসে নেই। ফলে তারা যদি হতাশ না হন ক্ষমতায় না আসার জন্য, তো আওয়ামী লীগ কেন হতাশ হবে? হতাশ হতে পারেন যে এখন ১৫-১৬ বছর ক্ষমতায় ছিলেন তো, ফলে স্বাভাবিক ক্ষমতা চলে গেলে তখন মনে হয় আ যে একটু, মানে ক্ষমতার আস্বাদন পেতে যারা আগ্রহী, এটা তো রাজনীতি। ক্ষমতার আস্বাদন তো নয়। ক্ষমতার আস্বাদনের সঙ্গে রাজনীতি মেলালে যে ভুলটা হয়, সেই ভুলটাই হয়েছিল। কিন্তু সেটা ভুল করা উচিত নয়। আমার মনে হয় ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত, এবং নিশ্চিতভাবে দেখো বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে মুছে দেওয়া যাবে না। সেটা যেই যাই ভেবেই বা বলুক, এটা বলে না, "আরে ও তো শেষ।" আরে আমরা তো আওয়ামী লীগ থাকাকালীন শুনতাম বিএনপি শেষ। ও বলে কিছু নাই। তাই কি? আজকে কিরকম রমরমিয়ে সরকার করছে, তারা সরকার চালাচ্ছে। রাজনীতিতে শেষ বলে কিছু হয় না। আর বাংলাদেশের ক্ষেত্রে আমি যেটা বলি আদর্শগত দিক থেকে ৩ টি ধারা, তারা সংখ্যা দিয়ে বিচার করলে ভুল হবে। একটি ধারা মুক্তিযুদ্ধের পক্ষে, সার্বিকভাবে একটা মুক্তিযুদ্ধের বিরোধী। কিন্তু এর আরেকটা ভাগ আছে। সেটা ভাগ আছে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে আদর্শগত দিক থেকে আ বাংলাদেশের পরিচয় জাতীয়তাবাদ নিয়ে যে ভিন্নতা আছে। সেটা হচ্ছে একটা বঙ্গবন্ধু শেখ মুজিবের তৈরি করা বাঙালি জাতীয়তাবাদ, বিএনপির বাংলাদেশী জাতীয়তাবাদ, যার সঙ্গে জামায়াতে ইসলামীর ইসলামিক বাংলাদেশী জাতীয়তাবাদ খুব ফারাক নেই। কিন্তু এই ৩ টে ধারা থাকবে। যেটা ভারতের ক্ষেত্রে প্রযোজ্য। ভারতে হচ্ছে একটা ভারতীয় একটা জনতা পার্টি, একটা কংগ্রেস, একটা বামপন্থী। এই সংখ্যা দিয়ে বিচার করে লাভ। এই ৩ টে ধারা থাকবেই। যেরকম বাংলাদেশে ৩ টে ধারা আছে, তারা কখনো উপরে যাবে, কখনো নিচে নামবে। কিন্তু কোনো না কোনো সময় ফিরে আসবে। শেখ হাসিনার সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? না, এখন আপাতত তিনি, মানে আমি বলছি তিনি আপাতত, মানে আমি বলব যে আত্মমন্থন করছেন, চিন্তা করছেন। উম এখনই কালকে উনি নতুন করে পার্টি তৈরি করছেন। এটা অন্তত ভুল ধারণাটা প্রচারিত হয়ে যায়। অনেকের ধারণা হয়েছে বছর হবে, কালকেই আওয়ামী লীগ ফিরবে, ফিরে আবার নির্বাচনে নামবে। কে টিকিট পাবে, পাবে না। এরকম আমি তো শয়ে, শয়ে ফোন পাই। আমরা কিন্তু কাজ করছি, আমাদেরটা ভুলে যাবেন না। মানে আমার তাদের ধারণা, নেত্রীর সঙ্গে আমার রোজ হটলাইনে কথা হয়। মানে ধারণা আরকি। সেরকম কিছু না। কিন্তু ফলে অনেকেরই ওই ধারণা যে তিনি যেন বাদ না পড়েন। এই বাদ না পড়তে গিয়ে কখনো, কখনো হতাশাগ্রস্ত হয়ে পড়েন। তখন অন্য আরেকজনের সম্পর্কে নেতিবাচক কথা বলেন। এই কাজটা কি চলছে? এটা খুব আলোচিত একটা ব্যাপার। আওয়ামী লীগের নতুন নেতৃত্ব আসবে। আওয়ামী লীগের নেতৃত্বে কাঠামোতে
পরিবর্তন আসবে, এমন কিন্তু একটা আলোচনা আছে কিন্তু। আলোচনা তো থাকবেই, আলোচনা তো আছে, নেই তো তা নয়। কিন্তু আমি বলছি এটা এক্ষুনি ১-২ দিনে ১ মাসে ২ মাসে ঘটে যাচ্ছে এরকম কোনো নয়। কারুর পরামর্শ এমনও আছে এই নেতৃবৃন্দের মধ্যেই যে সবটাই করবেন বিদেশ থেকে নয়, দেশে ফিরে করবেন। এরকম একটা মতও আছে। ফলে এখন হচ্ছে বাংলাদেশে অনেকটা যেমন চলছে চলবে। প্রথম উদ্দেশ্য কি ভাই? প্রথম উদ্দেশ্য হচ্ছে কোনভাবে হোক দরকার হলে ভারত সরকারের সহযোগিতা নিয়েও রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে রাজনৈতিক কাঠামো তৈরি করে কি হবে তাহলে? কি করবেন? বিদেশ থেকেই তো কাজ করছে। আর বিদেশ থেকে WhatsApp এ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো পার্টি চলে না। পার্টি চলে মানুষের সঙ্গে মিশে। তো মানুষের সঙ্গে মেশারই যদি ক্ষমতা না থাকে, তাহলে সেই পার্টি কাঠামো তৈরি করে লাভ কি? তাই না? এমন যদি ফলে কোন আমি প্রত্যেকের চিন্তা যেটা থাকে, বলছি, ধারণা থাকে, যারা এমন একটু যদি কোন অধৈর্য হচ্ছেন, তারা ভাবছেন অমুক জায়গা থেকে নতুন কেউ হয়তো মহাসচিব হবেন, তার জন্য তিনি যেন না হন, আরেকজন যাতে হন, এইসব মানে অযথা সময় ব্যয় করছেন। তার চেয়ে বরং গ্রামে-গঞ্জে যে সমস্ত আওয়ামী লীগের তৃণমূল স্তরের নেতাকর্মী আছেন, তাদের প্রতি যদি যারা কেউ আছেন তারা কিন্তু দেশে থেকেও তাদের সাহায্য করছেন। বিদেশেও যারা আছেন তাদের যেন অন্তত তারা সেই এলাকার সঙ্গে যোগাযোগ রাখেন, তাদের সঙ্গে একটু টেলিফোনে যেন কথা বলেন। টেলিফোনে কথা বললেও চলবে। মানে সবসময় অর্থ সাহায্য না করলেও চলে। তো মানবিক মন সাহায্য করা এইটা বেশি জরুরি তাদের জন্য। তাদের একে অপরের কে সফল এই ব্যাখ্যায় না গিয়ে তারা সেই তৃণমূল স্তরের কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখুন। কর্মীরা অপেক্ষা করে আছেন তাদের নেতাদের জন্য। এই যে একটা কথা বলেন, কেউ মনে করেন ভারত সরকারের সহযোগিতা নিয়েও যদি নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যবস্থা হয়, এটা ভারত সরকার কি করবে এখানে? আরেক দেশের বিষয়ে? ভারত সরকার কিছু করবে না। কিন্তু ভারত সরকার যেটা মানে একটা পরামর্শ দিতে পারে যে বিএনপিকে যে তার রাজনৈতিক স্থিরতার জন্য আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে রাখাটা জরুরি। আর ভারত সরকারের অফিসিয়াল স্ট্যান্ড হচ্ছে ইনক্লুসিভ পলিটিক্স। কিন্তু এটা অফিসিয়াল স্ট্যান্ড। সে থেকে তো ভারত সরকার এখনো চেঞ্জ করেনি। সেইজন্যই আমি বলছি। সুযোগ পেলেই ভারত সরকার সেটা বাংলাদেশের সরকারের সিদ্ধান্ত নিশ্চয়ই তারা সিদ্ধান্ত নেবেন। কখন তারা নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন কি করবেন না। কিন্তু একটা বৃহত্তর রাজনৈতিক দলকে ক্ষমতা নয় মানে সমাজের বাইরে রাখলে সেটার ফলটা সমাজে আলাদা হবে না, অসন্তোষ তৈরি হতে পারে। অনেক ধন্যবাদ গৌতম লাহিড়ী, ভালো থাকবেন। ভালো থেকো।